Hello everybody, welcome to the way of solution. This is আরাবুল রহমান। আমি তোমাদের জন্য যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্ব করছিলাম জুলাই মাসেও আমরা কিন্তু সেই পর্বটা কন্টিনিউ করছি। আজ ৩রা জুলাই ২০২৬। আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ নিউজের উপরে আমরা নজর দেব, যেগুলো থেকে পরীক্ষায় ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন। চলো আজকের দিনে আমরা কি কি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি সেটা থাম্বনেল দেখে কিছুটা কিন্তু তোমরা আইডিয়া হয়তো লাগিয়ে ফেলেছো। এবং আজকে ৩রা জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আমরা কিছু জিআই ট্যাগ যুক্ত পণ্য নিয়ে আলোচনা করব, যেই পণ্যগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। চলো শুরু করা যাক আজ ৩রা জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনো আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করোনি, সকলে ডাউনলোড করে ফেলো। TWS একাডেমি অ্যাপে তোমরা বাড়িতে বসেই কিন্তু চাকরির প্রিপারেশন নিতে পারবে, আর খুবই সহজেই নিতে পারবে। চলো আমরা শুরু করছি আজকের যে পর্ব। আচ্ছা, আরো একটা জিনিস তোমাদের বলি, সম্পূর্ণ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তার পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাবে TWS একাডেমি অ্যাপের মধ্যে। প্রথম প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত 10 অবতার তাস জিআই ট্যাগ পেল বা জিআই ট্যাগের তকমা পেল সম্প্রতিকালে? জিআই ট্যাগ, আমাদের ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ যুক্ত পণ্য কিন্তু পশ্চিমবঙ্গেরই একটা পণ্য ছিল, যেটার নাম হচ্ছে দার্জিলিং চা। ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ যুক্ত পণ্য। এছাড়া পশ্চিমবঙ্গের প্রচুর পণ্য কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। সম্প্রতিকালে বেশ কয়েকটা পণ্যকে জিআই ট্যাগ মর্যাদা দেওয়া হয়েছে বা জিআই ট্যাগের তকমা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে 10 অবতার তাস। এটা কোথায় বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত একটা 10 অবতার তাস। বলা হচ্ছে বেঙ্গল হ্যাজ অ্যাডেড অ্যানাদার ফেদার টু ইটস ক্যাপ ইন দ্য ফিল্ড অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেকগনিশন। ভৌগোলিক নির্দেশকের সূচকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করলো আমাদের পশ্চিমবঙ্গ। এবং এই যে গৌরবটা সম্প্রতিকালে অর্জন করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, কিভাবে? উইথ 23 more traditional product from the state receiving GI tag। পুরো রাজ্য থেকে প্রায় 23টা পণ্যকে সম্প্রতিকালে জিআই ট্যাগের মর্যাদা দেওয়া হয়েছে বা ভৌগোলিক নির্দেশকের মর্যাদা দেওয়া হয়েছে। দেখো, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী 10 অবতার তাস, সেটা আনুষ্ঠানিকভাবে সম্প্রতি জিআই ট্যাগ স্বীকৃতি লাভ করলো। ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির ক্ষেত্রে বাংলা আরো একটি সাফল্যের পলক যুক্ত করলো, মাইল ফলক অর্জন করলো। রাজ্যের আরো 23টি ঐতিহ্যবাহী পণ্য সম্প্রতিকালে জিআই ট্যাগ তকমা পালো। এই জিআই ট্যাগ যুক্ত পণ্যগুলির মধ্যে রয়েছে কি কি? এর মধ্যে আছে বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বল। বল মানে হচ্ছে কি? বল শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলায় বলতে গেলে বাটি। তো বাঁকুড়ার বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং, বাংলার সিঙ্গিং মানে এই যে বাউল বা এই বাটিটা আছে, এটা থেকে মিউজিক বার হয়, সিঙ্গিং বার হয়, তাই এটাকে সিঙ্গিং বাউল বলা হচ্ছে। তো বাঁকুড়া জেলার সিঙ্গিং বাউল। শান্তিনিকেতনের বটিক এক ধরনের কাপড়ের উপরে ডিজাইন, এটা বীরভূমে খুব বিখ্যাত। সেই বীরভূমের শান্তিনিকেতনের বটিক এবং শান্তিনিকেতনের একতারা, যেটাও বীরভূমের একটা পণ্য, এই দুটোকে সম্প্রতিকালে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বেলিয়াতোড়ের মিচা সন্দেশ, যেটা বাঁকুড়াতে খুব বিখ্যাত, বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের। এছাড়া বাঁকুড়া জেলার হটগ্রামের শাখা শিল্প, এটাও সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। আর কি কি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস? বলা হচ্ছে হুগলি জেলার বালাগড়ের নৌশিল্প, এটাও কিন্তু সম্প্রতিকালে পেয়েছে জিআই ট্যাগ তকমা। জনাইয়ের মনোহরা এক ধরনের মিঠাই, এটাকে জনাইয়ের মনোহরা বলা হচ্ছে, হুগলি জেলাতে বিখ্যাত, এটাও সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। চন্দননগরের জল ভরা সন্দেশ বা জল সন্দেশ, হুগলি জেলার চন্দননগরের এই জল ভরা সন্দেশটাও সম্প্রতিকালে পেল জিআই ট্যাগ। আর কি বলা হচ্ছে? বেগমপুরের শাড়ি পেয়েছে জিআই ট্যাগ। কলকাতি গয়না মানে কলকাতার গয়না, এটা কলকাতাতে বিখ্যাত, এটাকেও সম্প্রতিকালে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। বলা হচ্ছে পুরুলিয়া জেলার বলরামপুরের লাক্ষা শিল্প, এই লাক্ষা শিল্পের বিভিন্ন যে সামগ্রী তৈরি হয় সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদী সিল্ককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে।
আর মালদার আউশপুরের বেগুন কিন্তু সম্প্রতিকালে জিআই ট্যাগ পেয়েছে। আর পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুলকেও জিআই ট্যাগ দেওয়া আছে। এই দেখো কাঠের পুতুল, এখানে কিছু ছবি দেওয়া আছে। এটা হচ্ছে সিঙ্গিং বাওয়েল, এটা হচ্ছে তোমার ওই চন্দননগরের জল ভরা সন্দেশ, শান্তিনিকেতনের একতারা, তারপরে এখানে তো লাক্ষা শিল্প, তো প্রভৃতি ছবি এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর এই জিআই ট্যাগ গুলো মনে রাখতে হবে, আপকামিং পরীক্ষাতে আমাদের এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। প্রতি বছর কোন তারিখে জিএসটি দিবস পালন করা হয়? গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা একটা আমাদের ভারতবর্ষের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই ইনডাইরেক্ট ট্যাক্সটা, এটার উপর একটা দিবস আছে। কবে আমরা পালন করি জিএসটি ডে? জিএসটি ডে পালন করা হয় 1 জুলাই। কেন? ইন্ডিয়া রিসেন্টলি সেলিব্রেটেড দ্য 9th জিএসটি ডে অন জুলাই 1st, মানে 1 জুলাই নবম, আমরা এই বছরের 2026 সালে 9th নবম জিএসটি দিবস পালন করেছি। মার্কিং দ্য হিস্টোরিক রোল আউট অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন 2017। 2017 সালে জিএসটি, পণ্য ও পরিষেবা কর যেটাকে বলা হচ্ছে, এটা প্রথম কিন্তু চালু হয়েছিল এই 1 জুলাই। তাই এই দিনটাতে আমরা পালন করে থাকি কি? জিএসটি দিবস পালন করি। ওকে, সম্প্রতিকাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে। অপশন দেখে নাও, উত্তর করে ফেলো। আচ্ছা, দুর্দান্ত এই কারেন্ট অ্যাফেয়ার্স, এটাকে ভিভিআই দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। রবি শঙ্কর, সম্প্রতিকালে কি হয়েছে? আরবিআই নেমস রবি শঙ্কর অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর উইথ এফেক্ট ফ্রম জুলাই 1st। 1 জুলাই থেকে কার্যকরী হয়েছে, বা 1 জুলাই থেকে আরবিআই এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? রবি শঙ্কর। এরপরে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির ডিজিটাল প্রচার বাড়াতে, সম্প্রতিকালে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কার সাথে একটা স্বাক্ষর করেছে, সমঝোতা স্বাক্ষর করেছে? দেখো, একটা কথা আছে, জো দিখতা হে ও বিকতা হে। দেখো, আমরা যদি আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে খুব সুন্দর করে মার্কেটিং করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, আমরা ভ্লগ করে বা সুন্দর ক্লিপসের মাধ্যমে পুরো যদি বিশ্বের কাছে পৌঁছতে পারি, এখন তো সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটি আছে, বিশ্বের কাছে খুব সহজে পৌঁছানো যায়। তো সারা বিশ্ব সেই জায়গা সম্পর্কে জানতে পারবে। ধরো দার্জিলিং সম্পর্কে বিশ্বের কোনো মানুষ জানে না, ঠিক আছে, অথবা তোমার বাড়ির আশেপাশে খুব একটা সুন্দর জায়গা আছে যেটা সম্পর্কে কেউ জানে না, সেই জায়গায় ট্যুরিজম বাড়ানোর জন্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি। সেখানকার বিভিন্ন রিলস বানিয়ে, ক্লিপস বানিয়ে, সেগুলো আমরা ইন্টারনেটে ছেড়ে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ট্যুরিজমটাকে বুস্ট দিতে পারি। তো এই প্রক্রিয়াটাকে ইউজ করার জন্য সম্প্রতিকালে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, যার দায়িত্বে বর্তমানে আছেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সম্প্রতিকালে কি করলো? কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক তারা সম্প্রতিকালে গুগল ইন্ডিয়ার সাথে একটা স্বাক্ষর করলো। অপশন এ রাইট অ্যান্সার। ট্যুরিজম মিনিস্ট্রি, যার দায়িত্ব আবার বলছি গজেন্দ্র সিং শেখাওয়াত আছেন, সাইন্স মৌ উইথ গুগল ইন্ডিয়া টু বুস্ট ডিজিটাল প্রমোশন অফ ট্যুরিজম ডেস্টিনেশন। যে সমস্ত আমাদের ভারতবর্ষে পর্যটন গন্তব্যস্থল আছে, সেই অঞ্চলগুলোতে ট্যুরিজম, পর্যটনটাকে বাড়াতে সম্প্রতি এই মৌটা স্বাক্ষর করা হয়েছে। এরপরের প্রশ্ন, সম্প্রতি লক্ষ্য ও উজ্জ্বল কুমার সিং, দুইজন ব্যক্তি, লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং কোন খেলায় ভারতের হয়ে প্রথমবার সোনা জিতে ইতিহাস তৈরি করেছে? ভারত সেই খেলাটায় লাইফে কখনো সোনা জেতেনি, প্রথমবারের জন্য সেই খেলাটাতে সোনা জিতেছে। কোন খেলা বলো? সম্প্রতিকালে লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং, এরা দুজনেই ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত। রোয়িং বলে একটা খেলা, রোয়িং খেলাটা হচ্ছে এই যে খেলা, নৌকা বাইচ টাইপের এক ধরনের খেলা, এটা কিন্তু অলিম্পিকেও খেলা হয়। এই খেলাটাতে সম্প্রতিকালে ইন্ডিয়ান আর্মির হাবিলদার লাক্সা অ্যান্ড হাবিলদার উজ্জ্বল কুমার সিং, দুজনেই কিন্তু ইন্ডিয়ান আর্মিতে হাবিলদারের পদে আছেন। তারা দুজনে কি করেছে? ওন ইন্ডিয়াস ফার্স্ট এবার ওয়ার্ল্ড রোয়িং কাপ গোল্ড ইন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল ওয়ার্ল্ড রোয়িং কাপ, সেটাতে সোনা জিতে রেকর্ড গড়েছে এবং প্রথমবারের জন্য সোনা জিতেছে তারা ভারতের হয়ে। ভারত এর আগে এই খেলাতে কোনো প্রকারের সোনা কিন্তু জেতেনি। এরপরের প্রশ্ন, 2026 সালের 1 জুলাই বা 1 জুলাই থেকে ভারত জুড়ে কোন নতুন আইনটি সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
একটা আইন এনফোর্স এসেছে, কার্যকর হয়েছে কবে? 1 জুলাই 2026 থেকে। আইনটির নাম VBG রামজি অ্যাক্ট। এই যে আইনটা, দা VBG রামজি অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ 2025, এই আইনটা 2025 সালে এসেছিল। এই আইনটা একটা আইনকে প্রতিস্থাপন করেছে, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে আমরা এমজি নারেগা বলে থাকি। এই আইনটা এসেছিল 2005 সালে। সেই আইনটাকে রিপ্লেস করেছে সম্প্রতিকালে VBG রামজি আইনটা। বলা হচ্ছে কি, দেখো, গ্রামীণ সমৃদ্ধি ও কর্মসংস্থান সুরক্ষা আইন, বাংলায় বলতে গেলে 2026 সালে এটা কার্যকর হয়েছে। 2026 সালে নতুন আইনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রধান পরিবর্তনগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখো, বলা হচ্ছে এটা কার্যকর হয়েছে কবে? 1 জুলাই থেকে এই আইনটা কার্যকর হয়েছে গ্রামীণ অঞ্চলে। আচ্ছা, এই আইনের মধ্যে বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এই আইনের মধ্যে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ দেওয়া হবে। এমজি নারেগা যেটা ছিল তার অধীনে গ্রামীণ মানুষকে 100 দিনের কাজ দেওয়া হতো, এটাকে আমরা 100 দিনের কাজ নামেও চিনি। সেখানে বলা হচ্ছে 125 দিনের কাজ দেওয়া হবে, এবং এখানে বেশ কিছু কিন্তু আমরা দেখব জিনিস চেঞ্জ করা হয়েছে। 2026 সালে 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি এটা কার্যকর। এর মূল লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত 2047। 2047 সালে আমাদের ভারতের একটা টার্গেট আছে অ্যাজ এ ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়া। তো সেই বিকশিত ভারত 2047 এর লক্ষ্য অর্জনে একটা শক্তিশালী কাঠামো তৈরি করবে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আমরা দেখব 2047 সালের যে আমাদের লক্ষ্যটা আছে সেটাকে ত্বরান্বিত করবে এইটা। সো খুব গুরুত্বপূর্ণ, VBG রামজি তাহলে এমজি নারেগাকে রিপ্লেস করেছে এবং সেটা অলরেডি এনফোর্স কার্যকরী হয়ে গেছে। সম্প্রতিকাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স বা CBDT, মানে আমাদের যে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স আছে, তারা কাদকে তাদের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত করেছে। মানে আগেও তিনি ছিলেন চেয়ারম্যানে, আবার তিনি পুনরায় নিযুক্ত হয়েছেন। তিনি হলেন রবি আগরওয়াল। রবি আগরওয়াল হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স বা CBDT। এরপরের প্রশ্ন 7, কোন মন্ত্রণালয় সরস ডিজিটাল মার্কেট প্লেসটি চালু করেছে? আজকের আমাদের গুরুত্বপূর্ণ 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সরস নামে একটি ডিজিটাল মার্কেট প্লেস চালু করেছে সম্প্রতিকে ক্ষুদ্র ও ছোট বা মাঝারি শিল্প মন্ত্রণালয়, যেটাকে আমরা MSME মিনিস্ট্রিও বলতে পারি, নাকি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় বা রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়, নাকি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, ইংরেজিতে বলতে গেলে ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি আছে সেটা, নাকি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় অর্থাৎ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে মিনিস্ট্রি আছে, এদের ভিতরে কারা সরস ডিজিটাল মার্কেট প্লেসটি চালু করলো? অ্যান্সার হচ্ছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় বা রুরাল ডেভেলপমেন্ট যে মন্ত্রণালয়। এটা কেন চালু করা হয়েছে? এক্সপ্যান্ডিং মার্কেটস, এম্পাওয়ারিং রুরাল ওমেন্স, সাধারণ যে গ্রামীণ মহিলারা আছে তাদেরকে আত্মনির্ভর করে তোলা, তারা যাতে কিছু ইনকাম করতে পারে, তাদেরকে এম্পাওয়ার করার জন্য, তাদেরকে ক্ষমতাশীল করে তোলার জন্য ডিয়ার স্টুডেন্টস এই সরস পোর্টালটি রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় তারা এনেছে। ওকে, আচ্ছা, দেখো এই প্রকল্পের জন্য আমরা যদি দেখি কি বলা হচ্ছে, সরস, এটা সারস আজীবিকা নামেও পরিচিত। এটি হলো গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের একটা প্রধান কমার্স উদ্যোগ। এটি মধ্যস্থভোগীদের বাদ দিয়ে গ্রামীণ নারী উদ্যোক্তাদের সরাসরি শহুরে বাজারের সাথে যুক্ত করে এবং দেশের হস্তশিল্প বা দেশীয় হস্তশিল্প এক জেলা এক পণ্য উদ্যোগকে সহায়তা করে। মানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলে একটা বিশেষ উদ্যোগ আছে, সেই উদ্যোগকে সহায়তা করে। এক কথায় বলতে গেলে গ্রামের মানুষরা যে পণ্য বা প্রোডাক্টটা তৈরি করে সেটা শহরের বাজারে বেচার জন্য একটা সহজ পোর্টাল হচ্ছে সরস। এরপরে বলা হচ্ছে এই প্রেক্ষাপটে সরস বা সারস আজীবিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন এর আওতায় এটি গড়ে তোলা হয়েছে। তৃণমূল স্তরে অর্থনৈতিক পরিবর্তন সাধনে ডিজিটাল পরিকাঠামোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে এটি তার অন্যতম প্রধান একটা উদাহরণ। তাহলে এটা কোন উদ্যোগের অধীনে কাজ করছে? দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ আজীবিকা মিশনের আওতায় এটাকে গড়ে তোলা হয়েছে। এরপরে দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন্সে বলা হচ্ছে 2026 সালের জুলাই মাসে
কে ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন? ভারতবর্ষের চিফ অফ দ্য এয়ার স্টাফ পদে আছে, আমি জানি কে, তিনি হচ্ছেন অমরপ্রীত সিং, এয়ার মার্শাল অমরপ্রীত সিং বা এপি সিং। তিনি ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আছেন এবং রিসেন্টলি কাকে চিফ ভাইস চিফ অফ দ্য মানে সহ যিনি চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন আশুতোষ দীক্ষিত। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত টেক্স ওভার অ্যাজ ভাইস চেয়ার অফ দ্য এয়ার ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ, মানে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে তিনি অ্যাপয়েন্ট হয়েছেন। চলো, এই হচ্ছে আমাদের ডেয়ারি স্টুডেন্টস ছিল আমাদের 9টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, যেমনটা আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। এসএসসি জিডির ব্যাচে এবং এমটিএস এর ব্যাচে যারা এখন অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। অলরাইট, যারা এসএসসি জিডি এবং এমটিএস 2027কে টার্গেট করছো তাদের জন্য আমরা কিন্তু এখানে হিন্দি টিচার এনেছি, হ্যাঁ, এসএসসি জিডির জন্য। আচ্ছা, ইংলিশের জন্য মিজান স্যার আছে, যেটাতে এমটিএস তোমাদের এমটিএস এর যে ইংলিশ এবং জিডির ইংলিশ সেখান থেকে কভার হয়ে যাবে। আমিও সেখানে তোমাদের ক্লাস করবো স্ট্যাটিক জিকে। জিডি এমটিএস এ স্ট্যাটিক জিকে কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো নিশ্চয়ই। স্ট্যাটিক জিকে অ্যান্ড অবভিয়াসলি অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সও সেখানে আমি প্র্যাকটিস করাবো তোমাদের। তো অবশ্যই সকলে চলে আসো যারা এখনো অ্যাডমিশন নাওনি। এবারে শুরু করছি আমরা জিকে প্রশ্ন। হ্যাঁ, 10টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বটিতে। ফার্স্ট কোশ্চেন, কবাডি খেলা যেটাকে আমরা হাডুডু নামেও চিনি, সেই কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় ম্যাটে নামে? কবাডি খেলা যেখানে হয় সেটাকে আমরা বলি ম্যাট। তো সেই ম্যাটের উপরে কতজন করে খেলোয়াড় প্রতি দলে খেলতে পারে? 7 জন করে প্লেয়ার প্রতি দলে খেলে থাকে কবাডি খেলায়। বাদুড় কোন প্রাণী গোষ্ঠী বা শ্রেণীর অন্তর্গত? বাদুড় বলে ফেলো। এটা একটা অ্যামফিবিয়া বা উভচর, নাকি সরীসৃপ বা রেপটাইল, স্তন্যপায়ী বা ম্যামালিয়া, নাকি বার্ড বা পাখি? এটা আসলে কি, বাদুড় হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, তবে এরা কিন্তু উড়তে পারে, এরা উড়তে পারে। তো একটা উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ আমরা বলতে পারি বাদুড়, একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে পারে, বাদুড়। নেক্সট, এমএস ওয়ার্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত শতাংশ জুম করা যায়? এমএস ওয়ার্ডে, চলো আমি জুম করে দেখাবো তোমাদের, ঠিক আছে? এখানে এমএস ওয়ার্ড আছে কিনা আমি জানি না, তবে আমি জুম করে দেখাবো। দেখো, এমএস ওয়ার্ড সেখানে মাইক্রোসফট ওয়ার্ডে সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 500 পর্যন্ত জুম করা যায়, ঠিক আছে? এখানে এমএস ওয়ার্ড আছে 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 একটুখানি দাঁড়াও, না এখানে এমএস ওয়ার্ড নেই, আমি পাওয়ার পয়েন্ট দিকেই দেখাই। পাওয়ার পয়েন্ট এখানে দেখো জুমের অপশন আছে, এখানে সর্বনিম্ন 10 পর্যন্ত জুম করা যায়, আর পাওয়ার পয়েন্টে সর্বোচ্চ 400 পর্যন্ত জুম করা যায়। এইখানে নিচের দিকে আছে 400 পর্যন্ত জুম করা যেতে পারে, হ্যাঁ, আর সর্বনিম্ন 10 পর্যন্ত জুম করা যেতে পারে। দেখতে পাচ্ছ, সর্বোচ্চ 400 আর সর্বনিম্ন 10 পর্যন্ত করা যেতে পারে। কিন্তু আমরা যদি এমএস ওয়ার্ডে যাই, এই জিনিসটা কি হয়, এমএস ওয়ার্ডে সর্বনিম্ন 10 করা যায়, সর্বোচ্চ 500 পর্যন্ত 500% পর্যন্ত তুমি কিন্তু এটা জুম করতে পারবে। সো এখানে অপশন এ রাইট অ্যান্সার হবে। ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য কোনটি? কফি একটা পানীয় ফসল, যে ফসলটা আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি হয়? চলো, কফি উৎপাদন সব থেকে বেশি ভালো হয় আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। এই যে কর্ণাটক রাজ্য আছে, কর্ণাটককে আমরা তাহলে বলতে পারি আমাদের ভারতবর্ষের কফি রাজ্য, কারণ এখানে খুব বেশি কফি চাষ হয়। আচ্ছা, এই কর্ণাটক রাজ্যে একটা জেলা আছে যেটার নাম হচ্ছে চিকমাগালুর। এই চিকমাগালুর জেলাতে কিন্তু কফি চাষ সব থেকে ভালো হয়, আর এখানেই প্রথম কিন্তু কফি চাষ শুরু হয়েছিল। এবং ভারতের কফি গবেষণাগার কোথায় আছে জানো? ভারতের কফি গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুরে অবস্থিত আছে। ঠিক আছে, চিকমাগালুরটা কোথায়? কর্ণাটকে, সেখানে অবস্থিত। এরপরের প্রশ্ন এটা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি
ইংরেজিতে বললে এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? IAEA, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। সম্প্রতি ইরান আমেরিকার যুদ্ধের সময় এই সংস্থার নাম কিন্তু বারবার নিউজে এসেছে। এখানে সঠিক উত্তর হবে এটা অবস্থিত আছে কোথায়? ভিয়েনাতে। ভিয়েনাটা কোথায়? অস্ট্রিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে কয়েকটা সংস্থার সদর দপ্তর আছে, যেমন ওপেক, অয়েল অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। IAEA এর সদর দপ্তর আছে ভিয়েনাতে, এবং ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এগুলির সদর দপ্তর সবই কিন্তু ভিয়েনাতে অবস্থিত আছে। বুঝলে? চলো, এল নিনো শব্দের অর্থ কি? এল নিনো এক ধরনের কি? এল নিনো এক ধরনের সমুদ্র স্রোত। কেমন ধরনের সমুদ্র স্রোত? এটা একটা উষ্ণ প্রকৃতির সমুদ্র স্রোত, যেটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে প্রবাহিত হয় পেরু এবং ইকুয়েডর যে দেশ আছে তাদের সীমান্তে, দক্ষিণ আমেরিকার। সো এখানে এল নিনো শব্দের অর্থ হচ্ছে ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে বলা হচ্ছে। ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা কোন পদ্ধতিতে ঠান্ডা হয়? কোন একটা তুমি গরম চায়ের পেয়ালা নিলে বা চায়ের একটা কোনো কাপ নিলে, সেটা তুমি একটা টেবিলের উপরে রেখেছো এবং সেখানে চাটা রাখার পরে কিছুক্ষণ পরে চাটা ঠান্ডা হয়ে যাবে। তো চা যে ঠান্ডা হবে কোন পদ্ধতিতে হবে? পরিচলন, বিকিরণ, পরিবহন, নাকি সবকটি পদ্ধতিতে? সঠিক উত্তর হচ্ছে সবকটি পদ্ধতিতেই চা কিন্তু ঠান্ডা হবে। কিভাবে দেখো, যখন পরিবহন পদ্ধতিতে কিভাবে দেখো চা ঠান্ডা হচ্ছে, কাপ থেকে টেবিলে এখানে তাপ স্থানান্তর হবে। কাপ, সেটাতে গরম চা আছে মানে কাপ গরম। তো তুমি যখন টেবিলে রাখবে, টেবিলটা যেহেতু ঠান্ডা, তো গরমের দিক থেকে ঠান্ডায় সরাসরি সংস্পর্শের কারণে ধাতব টেবিল তাপ কিন্তু শুষে নেবে কিছুটা। এখানে কিন্তু ধাতব টেবিলের কথা বলা হয়েছে। তো ধাতব টেবিল কি করবে? কাপের থেকে কিছুটা তাপ শুষে নেবে এবং এখানে যে স্টুডেন্ট ঠান্ডা হবে চা। এছাড়া চা থেকে বাতাসে কিন্তু তাপ যাবে, পরিচলন ও বাষ্পীভবনের মাধ্যমে বাতাস গরম হয়ে উঠে যায় এবং বাষ্পীভবনের ফলে সেটা ঠান্ডা হয়ে যায়। তো আস্তে আস্তে চা কিন্তু ঠান্ডা হবে। কাপ থেকে চারপাশে বিকিরণের মাধ্যমে কাপের গা থেকে তাপ তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে বিকিরণ পদ্ধতিতে কিন্তু আমরা দেখব চাটা ঠান্ডা হবে। তো তিনটে পদ্ধতি, পরিবহন, পরিচলন এবং বিকিরণ, তিনটে পদ্ধতিতে কিন্তু চা ঠান্ডা হচ্ছে। সুরাট শহর কোন নদীর তীরে আছে? সুরাট, আমরা সকলে এই শহরটাকে না ভারতের হীরের শহর বলি। ভারতের হীরের শহর বলা হয়, ডায়মন্ড সিটি। এই শহরটা কোথায় আছে? গুজরাটে অবস্থিত আছে। কোন নদীর তীরে? তাপ্তি নদীর তীরে অবস্থিত আছে এটা। আচ্ছা, গুজরাটের আরো দুটি শহরের কথা বলি। একটার নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আহমেদাবাদ, আহমেদাবাদ, এবং আরেকটা নাম হচ্ছে গান্ধীনগর। এই দুটি গুজরাটের খুব বড় বড় শহর, ঠিক আছে? এই দুটি শহর কোথায় আছে? জেনে রাখবে সবরমতীর তীরে আছে, সবরমতী রিভার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ভারতের কোন প্রতিষ্ঠানে দেশীয় টিডি ভ্যাকসিন উদ্বোধন করলেন? টিডি মানে হচ্ছে টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া ভ্যাকসিন, ঠিক আছে? টিডি, টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন সম্প্রতিকালে কে লঞ্চ করলেন? কেন্দ্রীয় যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন জেপি নাড্ডা। কোথায়? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিটেনাস এবং ডিপথেরিয়া ভ্যাকসিন চালু করেছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে। কেলুচরণ মহাপাত্র কোন ধ্রুপদী নৃত্যের জন্য বিখ্যাত? কেলুচরণ মহাপাত্র ইনি একজন আমাদের ভারতবর্ষের খুব অত্যন্ত বিখ্যাত, আমরা বলতে পারি, নৃত্যশিল্পী, যিনি পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছিলেন প্রথম ওডিসি নৃত্যশিল্পী হিসাবে। তো তিনি ওডিসি নৃত্যের সাথে যুক্ত ছিলেন। দেখো, ওডিসি নৃত্যের কিছু শিল্পীর নাম: এলেনা সিতারিত্তি, কেলুচরণ মহাপাত্র, মাধবী মুদগল, সোনাল মানসিং, পঙ্কজচরণ দাস। হ্যাঁ, আরো জেনে রাখতে পারো দুর্গাচরণ রণবীরের নাম। দুর্গাচরণ রণবীর 2025-এ পদ্মশ্রী পেয়েছিলেন। আর কে আছে?
এখানে উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে দেবপ্রসাদ দাস, গঙ্গাধর প্রধান, সংযুক্তা পানিগ্রাহী, সুজাতা মহাপাত্র এবং মিনতি মিশ্র, এরা সকলেই হচ্ছে ওড়িশি নৃত্যের উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে পড়ে। একটা বাড়ির কাজ দিয়ে আজকের পর্বটি শেষ করব। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের পর্ব এখানেই কিন্তু শেষ করছি আমরা। আই হোপ এই পর্বটি তোমাদের অনেক হেল্প করবে, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ এবং কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন নিয়ে চর্চা করলাম। এই ধরনের প্রতিদিনের পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো না করলে অবশ্যই ফলো করে ফেলো। ওকে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। দিস ইজ আরাবুল রহমান। টাটা।